আমার যেটা মনে হয় বিএনপি যেখানে তার শরিককে ছাড় দেবে সেখানেই বিএনপি হারবে, এটা আমার মনে হয়। হুম। মানে এই শরিক দলগুলো যারা আছি আমরা, তারা এতটাই দুর্বল, অর্থনৈতিক ভাবে দুর্বল, লোকে বলার দিক থেকে দুর্বল। এটা যদি বিএনপি অনেক কেয়ারিং করে তাদের লোকবল দিয়ে তাদের অর্থ দিয়ে পাশ করিয়ে দেয়, তাহলে কেবলমাত্র পাশ করার মতো। তো সেই জায়গাতেও বিএনপির একটা দুশ্চিন্তার কারণ আছে যে এই আসনগুলো দিয়ে বিএনপি সেই আসনগুলো হারাই ফেলবে কিনা। তাদের তো একটা মাঠ পর্যায়ে বিশ্লেষণ আছে যে একটা লোক রাজনীতি করছে, বিএনপির সাথেই রাজনীতি করেছে, কিন্তু নিজের এলাকায় যাইতে বিএনপির অনুমতি লাগে, এরকম তাদের সক্ষমতা বা বিএনপির সহযোগিতা লাগে। তো এইটা একটা বিষয় যে আহ, এটা একটা তো। আর ছোট, আর আমি আমার জায়গা থেকে মনে করি যে জনগণ তার চাহিত প্রত্যাশিত জনপ্রতিনিধিকে নির্বাচিত করবে। সেইখানে যদি এরকম হয় যে যে লোকটাকে ওই এলাকার মানুষ এমপি হিসেবে চাচ্ছে মনে মনে, একটা শরিক দলের জোটের কারণে একটা দুর্বলতম লোক যাকে ওই এলাকার মানুষ চায় না, তাকে মানে হলো কৃত্রিম ভাবে, এটা যদি আমরা বলি একটা ফুলকে বেঁচে রাখার জন্য, আপনার ঘরে রাখার জন্য স্প্রে করতে হয়, একটু সার দিতে হয়, এরকম বিভিন্ন নার্সিং করে যদি কাউকে এমপি বানাতে হয়, তাহলে সে তো সত্যিকার জনগণের প্রতিনিধি হলো না, তাই না? তো এটা আমার জায়গা থেকে আমি এটাকে ওইভাবে সাপোর্ট করি না। ঠিক কিন্তু আছে। তাহলে বিএনপি আসলে মানে তাহলে বিএনপি কি করবে? কারণ তাদের তো একটা রকমের প্রতিশ্রুতিও ছিল, বা যারা যুগপৎ আন্দোলন করেছে বা একসাথে আন্দোলন করেছে জোটভুক্ত, তাদের একটা প্রত্যাশাও ছিল। সেই প্রত্যাশা একে তো পূরণ হচ্ছে না। অন্যদিকে দেখা যাচ্ছে যে অন্যদিকে আমি আরেকটু প্রশ্নটা বড় করি, কারণ এটা তো সম্পর্কে একটু বললেন। প্রশ্নটা হচ্ছে এরকম যে ধরেন যারা প্রতিদ্বন্দ্বী আছে, জামাত মূল প্রতিদ্বন্দ্বী দল, তার সাথে আছে এবি পার্টি, এনসিপি, তারা সবাই মিলে বিএনপির একটা সমালোচনা করছে। আবার একদিকে প্রথমে যেটি দিয়ে শুরু করলাম, তারেক রহমান দেশে ফিরতে পারছেন না কোনো একটা স্পর্শকাতর কারণে, যেটি বলতেও পারছেন না তিনি। আবার বেগম জিয়া অসুস্থ। রাজনৈতিক অঙ্গনে কি বিএনপি একটা বিপাকে আছে এই মুহূর্তে? আমি আপনাকে বলি, ধরেন জামাত, এবি পার্টি, অথবা এনসিপি, অথবা গণ অধিকার, অথবা যারা যারা আছে, এই সবাই মিলে এই সবাই মিলেও কি বিএনপির সমান হয়? ধরেন জামাত যেটুকু আছে সেটুকুর সঙ্গে এবি পার্টি আসলে কতটুকু? এবি পার্টির সক্ষমতা 500 ব্যক্তি, 500 নাগরিক, ঠিক আছে, 500 জন কর্মী। তারপরে এনসিপির সক্ষমতা কতজন কর্মী? 1,500 2,000। গণ অধিকারের সক্ষমতা ধরেন আপনার হলো 700 800 জন নেতৃত্ব, যাদের মধ্যে একটা ব্যক্তিও নাই এমপি হয়ে নির্বাচিত হয়ে আসার মতো, একটা ফিগারও নাই। সেটা এবি পার্টিতে নাই, সেটা গণ অধিকারে নাই, সেটা এনসিপিতে নাই, সামগ্রিকভাবে। তো অনেকগুলো শূন্য মিলেই কি একটা মানে হলো 1 মিলিয়ন হয়? 1 মিলিয়ন হওয়ার জন্য একটা ওয়ানই দরকার, কিন্তু একটা নাম্বারই দরকার। তো এইটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে এবি পার্টি, তারপরে রাষ্ট্র সংস্কার আন্দোলন, আবার এনসিপি জোট করলো, তাতে কি হয়েছে? তো একটা প্রোগ্রামে তারা 500 লোক করতো, তো তিনটা দল মিলে একসাথে হলে তারা 550 জন হবে। রাষ্ট্র সংস্কারের তো 25 জনের বেশি সক্ষমতা নাই। এবি পার্টি তো একসাথে ওখানে 100 জনের বেশি হতে পারবে না তারা, তাই না? তো সব তো কি হয়েছে? এটা কি বিএনপির একটা এমপি আসনে নির্বাচন করা, যারা নির্বাচন করে তাদের সক্ষমতারও সমান? তাদের সক্ষমতা তো সমান না। সো এগুলো জাস্ট গণমাধ্যমের আলোচনার বিষয়বস্তু, আমাদের আলোচনার বিষয়বস্তু, সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে আমরা চিন্তা করার একটা খোরাক। আসলে এখানে আওয়ামী লীগের শূন্যতায় যে যার মতো করে ঘর সাজাচ্ছে। হ্যাঁ, ছোট 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 বাচ্চাদের খেলার পুতুলের মতো একটা করে দাগ এঁকে দিচ্ছে, এটা আমার ঘর, ওইটা আমার ঘর, এটা তোমার ঘর, এইভাবে। হ্যাঁ, এগুলো এগুলো গণতান্ত্রিক শূন্যতার হলো সুযোগ নিচ্ছে সবাই। উম, তো আচ্ছা, এটাই আর কি। আওয়ামী লীগের বিষয়ে বলবো। আপনি ওই যে শূন্য মিলে কি 1 মিলিয়ন হবে, আপনি যে প্রশ্ন তুলছেন, তাহলে কি এটা ওই সে ডক্টর ইউনুসের 3 শূন্য তত্ত্বের মতো? মানে এবি পার্টি, এটা তার রাষ্ট্র চেয়ে বাজে সংস্কার, অবস্থা। এনসিপি। এইটা না না, এই ডক্টর ইউনূসের 3 শূন্য না, মানে ডক্টর ইউনূসের 3 শূন্যকে আমি কিছু মনে করি না, এগুলো আসলে অযথা তাদের থিসিসের বিষয়বস্তু, বাস্তবের সঙ্গে এগুলো কোনো মিল নাই। ডক্টর ইউনূসের এগুলো ভুয়া, আমি মনে করি ভুয়া। আচ্ছা। এবং তাদের যে 3 শূন্য, তার চেয়েও ভুয়া আর কি এগুলা। আচ্ছা, তাহলে এই এক মানে আপনি বলছিলেন, তারপরেও জিজ্ঞাসা করি, তাহলে এই যে 3টা পার্টি মিলে জোট করলো, এর ভবিষ্যৎ আপনি কি দেখেন? মানে তারা কি উদ্দেশ্যে করলো, কি উদ্দেশ্যে? এটা তো বললামই, ধরেন তারা একটা পার্টি 500, তিনটা মিলে 550 হবে। তাহলে তারা কি এই তো। উদ্দেশ্যে আর করলো? মানে এটা তো এই বাস্তবতা আপনি বুঝছেন, তারা তারা যে বুঝবে, বুঝবেন না? এইটা তারা একসাথে হচ্ছে। ধরেন রাষ্ট্র সংস্কারকে তো কোন দল তো মানে এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার মতো, ছাড় দেওয়ার মতো একটা দল না, বুঝছেন? এমনকি তারা একটা মাছের বাজারের সভাপতি হতে পারবে না, এতটাই, এটাও মানে বলা যায় না।
তো আর এবি পার্টির ক্ষেত্রে এবি পার্টিরও একই অবস্থা, আমাদের দলও ছোট, আমাদের দলেরও একই অবস্থা। হুম। আমরা আসলে রাজনীতিটা করি যখন বড় বড় দল ভয় পায়, তখন বিভিন্ন ধরনের অবদান রেখেছি, বিভিন্ন কাজ করেছি, এটা একটা বাস্তবতা। তারাও কাজ করেছে, তারাও ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে, এটা একটা বিষয়। কিন্তু ভোটের বিষয়টা না, হাতে মানে পেশিতে শক্তি থাকতে হবে, পকেটে টাকা থাকতে হবে, মানুষের পারিবারিক লিগাসি থাকতে হবে। হ্যাঁ, এই অনেকগুলো মিলাই একটা ভোট হয়। মানুষের কাছে গেলে মানুষ ভোট দেয় না। জি, জি। অনেক সহজভাবে বুঝিয়ে বলছেন। আপনি এবি পার্টির কথা বলছিলেন। সম্প্রতি একটা বিষয় খুব আলোচনায় আসছে, ব্যারিস্টার ফুয়াদ তার নিজ এলাকায় গিয়ে সেখানে এলাকাবাসীর কাছ থেকে ভুয়া, ভুয়া স্লোগান শুনেছেন এবং বিএনপির নেতাকর্মীও সেখানে ছিলেন। তাদের কাছে একরকম আক্রমণের শিকারও হয়েছেন তার দলের নেতাকর্মীরা। আপনি এই বিষয়টাতে কি বলবেন? এবং এর প্রতিক্রিয়ায় ব্যারিস্টার ফুয়াদ যেটি বলছেন, তিনি সমালোচনা করে বলছেন যে, "তর্ক করেন, গায়ে হাত তুলবেন কেন? অবাঞ্ছিত কেন ঘোষণা করবেন?" তাসনিম জারা এনসিপি নেত্রী, তিনিও একই রকম কথা বলছেন যে, এরকম স্লোগান এগুলো আম কোনো গণতান্ত্রিক সুস্থ গণতান্ত্রিক কালচার হতে পারে না, যে চামড়া তুলে নেব বা জুতা মারা স্লোগান ইত্যাদি। কয়েকটা প্রসঙ্গ মানে ব্যারিস্টার ফুয়াদের উপর আক্রমণ বা ভুয়া স্লোগান, সেটাকে আপনি কিভাবে দেখেন? এবং তার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার ফুয়াদ এবং তাসনিম জারারা যা বলছেন কিভাবে দেখেন? ব্যারিস্টার ফুয়াদের প্রতি সেখানে নাগরিকরা যে প্রতিক্রিয়া দেখিয়েছে, এটা বেসিক্যালি সে তো পাকিস্তানের যে ন্যারেটিভ, ওই ন্যারেটিভে চাষাবাদ করে। সে ওই ন্যারেটিভটাকে লালন করে এবং ওই ন্যারেটিভটা ইস্টাবলিশ করে যে আমাদের 71 সালে এরকম কোনো ঘটনা ঘটেনি। তারপরে শহীদের সংখ্যা নিয়ে সব ভুলভাল তথ্য দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে ধর্ষণের হুম। সংখ্যা এরকম না আসলে, এই ধরনের এই চিন্তাগুলো পাকিস্তানের ছড়ানো চিন্তা ছিল। সেই চিন্তাগুলো সে নতুন করে আবার চাষাবাদ করছে। জনগণ কিন্তু তার উপরে ক্ষিপ্ত, নাগরিকরা ক্ষিপ্ত। সাময়িক সময়ে জামাতকে মজলুম মনে করলেও তারা কিন্তু বাস্তবে মজলুম না কখনোই। হ্যাঁ, এবং আপনার এটা মজলুমের বেশে ছিল। তো এই জিনিসগুলোতে ব্যারিস্টার ফুয়াদ দেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি করেছে, তারপর আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী নিয়ে যে নোংরা নোংরা কথাগুলো বলেছে, এই সামগ্রিক অবস্থানের জন্য ভুয়া স্লোগান তার জন্য খুবই কম। এইটুকু ভুয়া স্লোগান একদমই নগণ্য। আমি তো ভেবেছিলাম আরো বড় কিছু করে ফেলে কিনা মানুষ, কারণ মানুষের তো রাগের একটা লিমিট আছে। আপনি মানুষকে ত্যক্ত করছেন ভিডিওর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে বারবার উত্তেজিত করছেন, তাদেরকে, মানুষকে কষ্ট দিচ্ছেন। কি বিষয়ে কষ্ট দিচ্ছেন? যেই যেই যুদ্ধের মাধ্যমে মানুষ এই দেশটা পেল, সেই যুদ্ধ নিয়ে আপনি আপনি এমন একটা ধারণা ছড়ানোর চেষ্টা করছেন, যে ধারণাটা অলরেডি পরাজিত ধারণা। অলরেডি আপনার সে ধারণা ঘৃণিত, এবং সেই ধারণাটাই তিনি বারবার ইস্টাবলিশ করার চেষ্টা করছেন। এর কারণে আমি যখন তাকে বলছিলাম যে আপনার চেহারাটা দেখলেই মনে হয় এখানে চাঁদপাড়া একটা সিল মারা আছে, তখন কিন্তু সাধারণ মানুষরা প্রচুর উৎসাহ এবং আগ্রহের সঙ্গে সেটাকে গ্রহণ করে, যে হ্যাঁ, আসলে তার কপালে মনে হয় চাঁদপাড়া সিল মারা আছে, তা না হলে এ ধরনের ভাবে দেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলে কেন। এবং ওখানে কিন্তু সাধারণ নাগরিকরা কিন্তু এরকম হয়নি দাঁতটা ভেঙে দিয়েছে বা নাকটা ফেটে দিয়েছে বা মাথায় ডিম ভাঙছে, কিছুই না, জাস্ট পিছনে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। তো ব্যারিস্টার ফুয়াদ রাজনীতিতে আসছে, সে তো প্রতিদিনই কারো না কারো তুলে আসার মারে টকশোতে, তাই না? তো কত মানুষকে অসম্মান করে, কত রাজনীতিবিদকে অসম্মান করে, আর জনগণ একটু ভুয়া বলেছে তাতেই এরকম খারাপ লাগলো। ওইখানে দেখেন খুব সুস্পষ্ট বয়ান। সে বলছে স্থানীয়রা চাইনিজ কোম্পানিকে বালি সরবরাহ করতে চায়, ইট সরবরাহ করতে চায়, রড সরবরাহ করতে চায়। তাহলে একটা নির্দিষ্ট এলাকায় যখন প্রজেক্ট ডেভেলপমেন্ট হয়, সেই এলাকার মানুষরা ওই প্রজেক্টের মানে বেনিফিশিয়ার হয়। তারা ওখানে ব্যবসায়িক বেনিফিশিয়ার হয়, ব্যবহারিক বেনিফিশিয়ার হয়। ব্যারিস্টার ফুয়াদ চাচ্ছিল আসলে এই প্রজেক্টটা, যেহেতু সে তার নির্বাচনী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওখানে নিয়ে গেছে, এখান থেকে সে অর্থনৈতিকভাবে লাভবান হতে চায়, এবং সে তার কর্মীদেরকে দিয়ে এই এই প্রজেক্টের কাজগুলো করাতে চায়। যেটা সে করাতে পারছিল না, স্থানীয়রা ওখানে আগে থেকে যারা ব্যবসা করে, তারা সেই সাপ্লাই গুলো দিতে যাচ্ছিল, সে চাচ্ছিল সেগুলো লক করে সে সাপ্লাই দিবে। এবং ওখানে কিন্তু বক্তব্যটা বিএনপির বিরুদ্ধে দেয়নি, সে পরে আসে বিএনপির বিরুদ্ধে গরম ঝাড়ছে। কিন্তু সে ওখানে বলছিল স্থানীয়রা এখানে রড সাপ্লাই দিতে চায়, বালি সাপ্লাই দিতে চায়। স্থানীয়রা হঠাৎ করে ঢাকায় এসে বিএনপি হয়ে গেল কিভাবে বক্তব্যের সময়? এটাই হলো আমাদের জিজ্ঞাসা। জি, আপনি বলছেন যে তার আরো বেশি কিছু। আপনি বলছেন যে এই যে ব্যারিস্টার ফুয়াদের মানে ন্যারেটিভ নিয়ে আপনি কথা বলছিলেন। তিনি বলছিলেন ১৬ই দিবসকে বিজয় দিবস মানেন না। কিন্তু তিনি তার মতো আরো আছেন, যেমন জামায়াতের কাজী ইব্রাহিম, মুফতি কাজী ইব্রাহিম, তিনি বলছেন ১৬ই দিবস কালো দিবস। প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন, তিনি অবশ্য আরো অনেক কিছু বলছেন, যেটি খুব একটা উচ্চারণযোগ্যও না হয়তো। দেখেন, আমি একটা কথা বলি, যুগপৎ আন্দোলনে আমরা যখন ডাইহার্ট লড়াই করছিলাম, সেই সময় এবিওয়াইটি কিন্তু যুগপৎ আন্দোলনে অংশ নেয়নি। এবং আমরা এটার কারণ শুনছিলাম, বলছিল যে আমরা এতখানি ঝুঁকি নিতে চাই না যে বিএনপির সঙ্গী হয়ে যুগপৎ আন্দোলন করব।
সুতরাং তারা অনেক সাহসী না, বড় সুযোগ সন্ধানী। আমাদের এই গণ অভ্যুত্থানের এই পরিবর্তনের সুযোগ নিয়ে বাংলাদেশের ইতিহাসটাকে তারা বদলে দিতে চায়। তাদের বাবারা যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চেয়েছিল, হুম। সেইটা তারা সহ্য করতে পারে না, এবং সেই গল্পটাকে তারা উল্টায় দিয়ে ওই প্রতিশোধটা নেয়, মনের ক্ষোভ মেটায় এদেশের মানুষের উপর দিয়ে। এইটাই আর কি দেখছি আমরা, সেটা ইলিয়াস বলেন, পিনাকি বলেন। আপনি চিন্তা করতে পারেন যে ইলিয়াস বলছে যে 71 সালে ধর্ষিত হওয়া নারীদের সেই ভ্যাজাইনাল টেস্ট করতে চাই, আসলে তারা ধর্ষিত হয়েছে কিনা। এই হলো এদের মন মানসিকতা আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে। আমরা বুঝতে পারছি না এদেশে আদৌ কোনো সরকার আছে কিনা যে এই ধরনের কথা বলার পরে তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয় না। এবং সে একটা মানে সাংবাদিকতার একটা লাইসেন্স নিয়েছে বাংলা এডিশন নামে, সেখানে কি প্রচার করে জানেন? যে এই ধর্ষিত নারী বীরঙ্গনা, তারা বীরঙ্গনা নাকি পতিতা, এইভাবে ডিফাইন করে। আপনারা হয়তো বা সেই নোংরা কন্টেন্ট গুলো দেখেননি, বাট এগুলোতে তাদের সেই রাজাকারদের উত্তরসূরিরা, যারা 71 সালে হাঁটু গেড়ে বসে ক্ষমা চেয়েছিল, তারা এখন এসে বলছে আসলেই ওরা বীরঙ্গনা না, ওরা পতিতা। তো আমরা তো সেই শেরপুরে গিয়েছি, 67 জন নারী একসাথে বিধবা হয়েছে, তাদের অনেকে ধর্ষিত হয়েছে, এবং ওখানে 150-র মতো পুরুষকে একটা গ্রামে হত্যা করা হয়েছিল, পুরুষ শূন্য করা হয়েছিল। এটা একটা গ্রামের কথা বলছি যেখানে মানুষ কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরা আজকে সেই জিনিসগুলো আমাদের ডকুমেন্টেশন করা হয়নি, সেই দুর্বলতাকে নিয়ে তারা এই ধরনের ন্যারেটিভ ডেভেলপ করছে। ব্যারিস্টার ফুয়াদ বলে মুক্তিযুদ্ধে নাকি 7,000 মানুষ মারা গেছে, শহীদ হয়েছে। এদেরকে আপনি কিভাবে করবেন? এই দেশে কোনো সরকার আছে? এই দেশের জুলাই গণ অভ্যুত্থানকে তথাকথিত বলার অপরাধটাকে বলছে রাষ্ট্রদ্রোহিতা, কিন্তু মুহূর্তে মুহূর্তে বলছে পতিতা, বলছে বীরঙ্গনাদের, মুহূর্তে মুহূর্তে বালের স্বাধীনতা বলছে, এই ধরনের নোংরা কথাগুলো বলছে। আমরা জাস্ট নিতে পারি না এগুলো। হুম। আমরা এই কিন্তু এই যে গণঅভ্যুত্থানে এখন আপনি অংশ বলছেন নিয়েছি কিন্তু নিতে নিতে পারি পারছেন না। না, কিন্তু আপনিও তো তাদেরই সাথে ছিলেন একসময়, মানে তার পিনাকি না, ভট্টাচার্যের আমরা নামকরণেই আপনার দলের নামকরণ হয়েছে বলে জানি, যদি ভুল হয় আপনি ঠিক করে দেবেন। এবং হ্যাঁ, মানে একটু একটু হ্যাঁ, কারেকশন আছে এখানে। হ্যাঁ। আমাদের দলের নামকরণটা করেছিল শাপলু, আবু মুস্তাফিজ শাপলু। হুম, তিনি একটা গ্রুপে আমাদের এই নামের প্রস্তাবটা করেন, এবং সেই নামটা ওইখান থেকে দেখে পিনাকি আমাকে বলে, তখন আমি মনে করেছিলাম যে পিনাকি বা এই নামটা সাজেস্ট করলো, কিন্তু এটা আবু মুস্তাফিজ শাপলু নামে একজন এটা হলো নামকরণটা করেন। হুম, হুম। হ্যাঁ, কিন্তু মানে এটা তো ঠিক যে আপনি একসময় তাদের সাথেই ছিলেন বা তাদের আমরা কথাতেই অনেক কাজ আমরা করতেন। হ্যাঁ, জি। এটা দেখুন, আমরা তো গণ অভ্যুত্থানে এদেশের সাধারণ মানুষও তো অংশ নিয়েছে, অনেক আওয়ামী লীগ নেতা অংশ নিয়েছে, জাতীয় পার্টির নেতা লোকেরা অংশ হুম, হুম, নিয়েছে। সামগ্রিকভাবে এই গণ অভ্যুত্থান ছিল আওয়ামী লীগের মৌন সম্মতি, তাদের নীরব সম্মতি ছিল সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের। তাছাড়া আওয়ামী লীগ পরাজিত হতো না, এটা একটা বাস্তবতা। এবং এটা সময়ের একটা ডিমান্ড ছিল, সেটাতে আমরা লড়াই করেছি একসাথে। কিন্তু সেই লড়াই করা মানে এই না, এরা সেই লড়াই শেষে, লড়াইয়ের সময় কিন্তু এরা ছিলও না, এই জামাতের লোকগুলো শিবিরের লোকগুলো ছিল না, আমরা আশেপাশে দেখিনি। আমি বনফুল বিল্ডিং এ ছিলাম, ওইখানে বাটি চালান দিয়েও কোনো জামাত শিবিরের লোক পাওয়া যায়নি। হ্যাঁ, এবং যেদিন পরাজয়ের দিনে ওই যেদিন গণঅভ্যুত্থান হলো সেদিন জেলখানায় জামাত শিবিরের নামে কেউ স্লোগান দেয়নি। ঠিক আছে, জামাত শিবিরের নামে কেউ স্লোগান দেয়নি, একটা স্লোগানও জামাত না, শিবিরের তারা তো নামে ছিল গুপ্ত না। থেকে কাজ করেছে, এটা তো পরবর্তীতে বহুবার আলোচিত হ্যাঁ, হয়েছে। না, মানে সেটাই বলছি যে এরা হলো কোনো গুপ্ত থেকে কি কাজ করবে? লড়াইটা তো লড়াইয়ের মতোই লড়াই করতে হয়েছে, এত সবকিছু গুপ্ত দিয়ে হয় না। হ্যাঁ, সবকিছু গুপ্ত দিয়ে হয় না, লড়াইটা লড়াইয়ের মতো করেই করতে হয়, তারপরে বিজয় হয়। আমরা এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি, কিন্তু আমরা যখন দেখছি গণ অভ্যুত্থানের পরে এরা এই ন্যারেটিভ দিচ্ছে যে 71-এর আর প্রয়োজন নাই, এখন 24 আসছে, এটাই আসল স্বাধীনতা, 71 সালে স্বাধীনতা ভুল ছিল, বাই চান্স ছিল, এইরকম ব্যাখ্যা দিচ্ছে। তখন তো এটা তো আওয়ামী লীগকে বলতে হয়নি, এটা তো আমরা আমাদের পক্ষ থেকেই প্রতিবাদ করছি যে তোমরা এই ধরনের স্টুপিড কথাবার্তা কেন বলছো? তোমরা তো এই গণঅভ্যুত্থানে তোমাদেরকে দেখিওনি, তোমরা কই থেকে আসলে হঠাৎ করে চান্স পেয়ে এখন এভাবে উল্টাপাল্টা ভাবে নোংরামি করছো? এবং এদের মাত্রা ছাড়িয়ে গেছে জাস্ট। হুম। এবং আমরা জানি না এখন আমাদেরকে কি হবে, তবে জি, আমরা আমাদের কিন্তু আমি জায়গা যে থেকে সেই প্রশ্নটা করছিলাম প্রচেষ্টা। আপনাকে, যে আপনাকে যে প্রশ্নটা করছিলাম যে এখন আপনি যাদের বিষয়ে সমালোচনা করছেন, আপনি তো তাদেরই দলে ছিলেন বা তাদের সাথেই কাজ করা মানুষ ছিলেন। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, তাদের বিষয়ে খুবই ইতিবাচক ছিলেন আপনি। তারপরে সেখান থেকে কি হলো? কেন এখন এত নেতিবাচক বা এই বিষয়গুলো আমি রিয়ালাইজেশন বলছি আসছে? হ্যাঁ। দেখেন, আমি আপনাকে বলছি, আমরা পিনাকি ভট্টাচার্যের কথাটা যদি বলি, পিনাকি ভট্টাচার্য আমাদেরকে একদিন ফোন দিয়ে বলছে তোমরা তো বাইতুল মোকাররমে একটা প্রোগ্রাম দিছো, এটা হামাস
সারা বিশ্বে দোয়া আহ্বান করেছে, তোমরা একটা কাজ করো, ওই প্রোগ্রামের পাশাপাশি সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যানার নিয়ে একটা মিছিল দিও ওখানে। হ্যাঁ, তো আমি এই বিষয়টাকে তাকে বললাম, সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল কিসের জন্য? তো সে আমাকে সঠিক ব্যাখ্যা দিতে পারে না, বলে মিছিল একটা দাও। তো আমি সেখান থেকে আমি খুব করে খেয়াল করলাম যে আমাদের সেনাবাহিনী তারা তো কোনো রাজনীতির অংশ না, তাই না? তো তাদের বিরুদ্ধে আমরা রাজনৈতিক দলের লোকেরা এইভাবে মানে প্রতিক্রিয়া দেখাবো, বা এটা আমি মেনে নিতে পারছিলাম না। তখন তাকে আমি রিফিউজ করি। শুধু রিফিউজ করি না, আমি ওই সময় এটা সেনাবাহিনীকে অবগত করি যে এরকম একটা প্ল্যান করছে পিনাকি, যে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম করবে। এবং ওইখানে 15-20 জন পিনাকি লোকরা আসছিল, বাইতুল মোকাররমের লোকগুলোকে মোবিলাইজ করে। আমি ওদেরকে বোঝালাম যে তোমাদেরকে বললো আর তোমরা এখানে এভাবে চলে আসলা, এভাবে হয়? ওই যে তাদের প্রোগ্রামটা যে ভেস্তে দিলাম, তখন থেকেই পিনাকি ভট্টাচার্য আমাকে মানে হলো গালিগালাজ করলো এবং বলতেছে এই দিনই দিন না, এইভাবে বলছে। হুম। এটা শেষ, এটা ওই দিন তারপরে মানে ঠিক। কয়েকদিনের মাধ্যমে আবার সমঝোতা আচ্ছা। হলো। হুম। এরপরে এরপরে আরেকটা ঘটনা ছিল, সিপিবি। হুম। যেদিন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসবে সেদিন আমাদেরকে হঠাৎ করে বলতেছে সিপিবির অফিস ভাঙতে হবে। ঠিক আছে, আমি বললাম যে সিপিবির অফিস কেন ভাঙবো, সিপিবি তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই। তো বলছে যেটা বলছে সেটা করো, তোমাদের প্রোগ্রাম করতে হবে। আমি বলছি আপনি এভাবে আদেশ দেন কেন? আপনি কি আমাদের দলের কেউ নাকি, বা আমাদের দলকে আপনার কথাই চলবে নাকি এভাবে? বলে তোমাদের একটা ওখানে সিপির অফিসে তোমাদের একটা রুম দেওয়া হবে। হ্যাঁ, আমি বললাম আমাদের তো রুম আছে, আর রুম না